আমি আজকে যা কিছু মিলিয়নিয়ার হওয়া বলেন, বিদেশে সেটেল হওয়া বলেন, রিচ বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, যা কিছু আমি তার সব কিছু যদি আমার একটা সাবজেক্টকে ক্রেডিট হিসেবে দিতে হয় সেটা হবে ডিজিটাল মার্কেটিং। আমি গত এক যুগেরও বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রফেশনালি কাজ করতেছি। আমার ইন্টারন্যাশনাল এজেন্সি প্রায় 120টা ক্লায়েন্টের সাথে কাজ করে এবং আমি কয়েকটা ইউটিউব ভিডিও দেখে, কয়েকটা ব্লগ পড়ে বা কয়েকটা বই পড়ে ডিজিটাল মার্কেটিং শিখছি তা না, ওগুলো তো আমি করেছি। পাশাপাশি আমি এমন একজন যে ডিজিটাল মার্কেটিং এ মাস্টার্স পর্যন্ত করছে ইন্টারন্যাশনালি ইউনিভার্সিটি অফ ডাবলিনে, ট্রিনিটি কলেজ ডাবলিন থেকে। এবং এই মাস্টার্সটা আমি করি 2017 সালে। 2017তে শুরু করি, 2018তে শেষ হয়। তখন আপনি যদি চারদিকে তাকাইতেন এমন কাউকে আপনি খুঁজে পাইতেন না বাংলাদেশের যে ডিজিটাল মার্কেটিং এ মাস্টার্স করেছে, কারণ আমি ছিলাম প্রথম। এখনো যে অনেক বেশি পান তা না, এখনো যদি আপনি আপনার চারদিকে তাকান ডিজিটাল মার্কেটিং এর মতো একটা নিশ সাবজেক্টে, খুব ছোট্ট একটা সাবজেক্টে কেউ মাস্টার্স করছে আয়ারল্যান্ডের মতো একটা জায়গায়, যেটা বাংলাদেশিদের জন্য সাধারণত যাওয়ার জায়গা না। বাংলাদেশিরা সাধারণত যে চারটা বড় দেশে যায় আমরা জানি, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা এবং ইউকে, এই চারটা বড় দেশে সাধারণত বাংলাদেশি স্টুডেন্টরা যায়। সেখানে আয়ারল্যান্ডের মতো একটা র্যান্ডম জায়গায় যে ডিজিটাল মার্কেটিং এর মতো একটা র্যান্ডম সাবজেক্টে মাস্টার্স করেছে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। এত কাহিনী আমি কেন বলতেছি? এত কাহিনী আমি এই জন্য বলতেছি কারণ ডিজিটাল মার্কেটিং আমার খুব পছন্দের একটা জিনিস এবং আমি বিশ্বাস করি ডিজিটাল মার্কেটিংকে যদি কেউ প্রফেশনালি একদম সিরিয়াস হয়ে ক্যারিয়ার হিসেবে নেয় তাহলে সে জীবনে অনেক কিছু করতে পারবে যা তার কল্পনায়ও ছিল না। এবং এটার বাস্তব উদাহরণ হলো আমি নিজে করে করে দেখছি, আমি নিজে এক্সপিরিয়েন্স করছি এবং নিজের জীবন থেকে আমি একদম প্রমাণ সহ বলতে পারি যদি কেউ প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং শিখে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করে তাহলে তার জীবন অনেক কিছুই হওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা 6টা স্টেপের কথা বলবো, যে 6টা স্টেপে আপনিও নিজেকে একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে পারবেন। চল শুরু করা যায়। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার। আপনারা যারা জানেন না হোস্টিঙ্গার কি, আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে 30 মিনিটের ওয়েবসাইট বানানোর, যেখানে আমি হোস্টিঙ্গার ব্যবহার করে একটা ওয়েবসাইট একদম 30 মিনিটের মধ্যে বানায় দেখাইছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আরো ভালো আইডিয়া পাওয়ার জন্য। দুনিয়ায় অনেক হোস্টিং কোম্পানি আছে, বাট হোস্টিঙ্গার আমার পছন্দ হওয়ার মেইন কারণ হলো আপনি যখন লং টার্মে ওদের কাছ থেকে কিছু কিনেন, 24 মাস বা 36 মাস বা 48 মাসের জন্য, 1 বছরের বেশি যখনই আপনি কিনেন ওদের কাছ থেকে কিছু, তখন যে ডিলটা পাওয়া যায়, স্পেশালি ফ্রি ডোমেইন যখন সাথে পাওয়া যায়, এইটা কম্পেয়ার করি যখন আমি অন্যান্য শেয়ার্ড হোস্টিং কোম্পানির সাথে, খুব ভালো একটা ডিল দেয় আমাকে, যেটা অন্য কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না। সো আপনার ওয়েবসাইট যদি এমন হয় অনেক ছোট, 1 লাখ 2 লাখের বেশি ভিজিটর আসে না, তাহলে অবশ্যই আপনার হোস্টিঙ্গারের দিকে যাওয়া উচিত। হোস্টিঙ্গার আপনাকে ইন্টারন্যাশনাল সার্ভার দিবে, ওদের কাস্টমার সাপোর্ট বেশ ভালো এবং দামের ক্ষেত্রে মেইন বেনিফিটটা আসলে দামের ক্ষেত্রে আমার ধারণা এরকম সিমিলার কোয়ালিটির অন্য কোনো কোম্পানি নাই যারা এরকম ভালো দামে ডোমেইন এবং হোস্টিং দিচ্ছে। হোস্টিঙ্গারের সব বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, উপরে নিচে কোথাও, আপনারা চেক আউট করে দেখতে পারেন। এবং 30 মিনিটের ওয়েবসাইট বানানোর ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কিছু না জানার থেকে একটা ওয়েবসাইট আসলে কিভাবে বানাইতে হয়। চলুন ভিডিওতে ফেরত যাই। স্টেপ নাম্বার 1, ডিজিটাল মার্কেটিং কি জিনিস এটা বোঝা। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কি জিনিস এটা নাই বুঝেন তাহলে তো কোনো কিছুই আসলে হইল না। যে কোনো কিছু শুরু করার আগে ওই ইন্ডাস্ট্রিটা খুব ভালো মতো বোঝা জরুরি। ডিজিটাল মার্কেটিং যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটু মার্কেটিং ব্যাপারটা বুঝতে হবে। মার্কেটিং কি জিনিস আমরা সবাই কমন সেন্স থেকে জানি। মার্কেটিং হলো এমন পদ্ধতি, যে পদ্ধতিগুলো ব্যবহার করে একজন মানুষকে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের কাছে নিয়ে আসা যায়। সরাসরি কিনাইতে হবে না। প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে জানানো এক ধরনের মার্কেটিং, অ্যাওয়্যার করাও এক ধরনের মার্কেটিং, প্রোডাক্ট বা সার্ভিসের কোনো একটা ফিচারের ব্যাপারে জানানো এক ধরনের মার্কেটিং। অনেক ধরনের মার্কেটিং হইতে পারে, বাট গোল সবসময় সেম, প্রোডাক্ট বা সার্ভিসের কাছে নিয়ে আসবো আমি আমার পোটেনশিয়াল কনজিউমারকে। এই জিনিসটাকেই মার্কেটিং বলে। ইতিহাসে মার্কেটিং ট্র্যাডিশনালি যেভাবে হয়ে আসছে সেটা হলো, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি ডাইনে একটা বিলবোর্ড দেখলাম, এই বিলবোর্ডটা কে বসাইছে? একটা কোম্পানি বসাইছে। কেন বসাইছে? কারণ সে তার কোম্পানির বিস্তারিত আমার মাথার মধ্যে দিতে চায়, যেন পরবর্তীতে ওই কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি আমি কিনতে চাই সেক্ষেত্রে ওই বিলবোর্ডে আমি যে জিনিসটা দেখছি সেটা যেন আমার মাথায় থাকে। সবসময় কাজ করে এরকম না, বাট দ্যাটস মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং এর আরো কিছু উদাহরণ কি? টিভিতে আমরা যখন অ্যাড দেখি, রেডিওতে আমরা যখন অ্যাড দেখি, পেপারে আমরা যখন অ্যাড দেখি, আমাদের আশপাশে যখন আমরা টোস্টার দেখি, এগুলো সবই ট্র্যাডিশনাল মার্কেটিং এর উদাহরণ। বিপিএল যখন কোনো একটা কোম্পানি স্পন্সর করে বা আইপিএল যখন কোনো একটা কোম্পানি স্পন্সর করে, এগুলো সব কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং এর উদাহরণ। 2008-9 এরকম সময় পর্যন্ত ট্র্যাডিশনাল মার্কেটিংই পুরো দুনিয়ায় রাজত্ব করেছে। মার্কেটিং এর জগৎ বলতে আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং এর জগতেই বুঝতাম। আস্তে আস্তে 2008-এর আশপাশে, আগেও হয়েছে, বাট 2008-এর আশপাশে আমরা একটা শিফট দেখতে পাই। সেটা হলো নতুন একটা টপিকের আবির্ভাব, যে টপিকটার নাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি জিনিস? মার্কেটিং। সো আমার প্রোডাক্ট বা সার্ভিসকে আমি কনজিউমারের কাছে আনার চেষ্টা করব, সেটা ঠিক আছে, বাট ডিজিটালি। ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কোনো একটা পোটেনশিয়াল কাস্টমারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ওই ব্যাপারটাকে আমরা বলি ডিজিটাল মার্কেটিং। সো বিলবোর্ড না, ফেসবুক অ্যাড, পেপারে অ্যাড না, গুগলে অ্যাড বা অর্গ্যানিক গুগলে এসইও, নর্মালি রেডিওর ভিতরে অ্যাড না, ইউটিউবে যে ভিডিও চলতেছে ওইটার মাঝখানে একটা অ্যাড। সো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা যা কনজিউম করি সেই কনজামশনগুলোর
কনজিউমের বাংলা হলো উপভোগ করি বা যা আমরা খাই ডিজিটাল প্ল্যাটফর্মে, ওই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের খাওয়ার মাঝখানে যে বিজ্ঞাপনগুলো আসে সেগুলোকে সাধারণত বলে ডিজিটাল মার্কেটিং। কারণ কথা হলো খুব ভালো কথা, ডিজিটাল মার্কেটিং আসছে, ডিজিটালি আমি মানুষজনকে বিভিন্ন ধরনের অ্যাড দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এ কোম্পানিরা এত আগ্রহী হইলো কেন? অনেকগুলো বড় কারণ আছে যে কারণে আস্তে আস্তে ট্র্যাডিশনাল মার্কেটিং থেকে বড় বড় কোম্পানিরা ডিজিটাল মার্কেটিং এর দিকে আগ্রহী হচ্ছে। 2008-9 থেকে আমরা শিফট দেখতে পাচ্ছিলাম, 2024-25 সালে এসে তো শিফট ভয়ঙ্কর রকম বেশি, এবং এখন 50-50 হয়ে গেছে অনেক ক্ষেত্রে। 50-50 বলতে 50% ট্র্যাডিশনাল মার্কেটিং, 50% ডিজিটাল মার্কেটিং এ চলে গেছে প্রায় সব কোম্পানি। অনেক কোম্পানি আছে যারা 100% ডিজিটালও হয়ে গিয়েছে, যারা ট্র্যাডিশনাল মার্কেটিং করে না, এবং এটার কয়েকটা বড় কারণ আছে। এক নাম্বার কারণ হলো এবিলিটি টু টার্গেট দ্য রাইট পারসন। যখন আমি জুতা বেচবো একটা, এবং আমার ট্র্যাডিশনাল মার্কেটিং ব্যবহার করতে হবে জুতা বেচার জন্য, আমি যখন টিভিতে অ্যাড দিব, আমি যখন নিউজ পেপারে অ্যাড দিব, আমি যখন বিলবোর্ড বসাবো জুতার, ওই জুতার অ্যাডটা আসলে কে দেখবে, তার আসলেই জুতা কেনার আগ্রহ আছে নাকি, এগুলোর কোনো কিছুর ব্যাপারে আমার কোনো শিওরিটি নাই। মার্কেটিং ব্যাপারটা এরকমই ছিল, কোনো গ্যারান্টি ছিল না, যেটাকে আমরা বলতাম যে ইংলিশ টার্মটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট বেসিক্যালি গুলি করা, যে গুলিটা চারিদিকে ছড়ায় যাবে, ছড়রা স্টাইলে গুলি, কয়েকটা লাগলো, কয়েকটা লাগলো না। ডিজিটাল মার্কেটিং আসার পর এটা পরিবর্তিত হয়ে শর্টগান মেথডে চলে আসছে। এখন আমি জুতার অ্যাড টার্গেট করে এমন মানুষকেই দেখাইতে পারি যার জুতা দরকার, যে বেশি হাঁটে, যে বেশি দৌড়ায়, বা যে অনেক জুতা কিনে আমি তার পাস্ট বিহেভিয়ার দিয়ে দেখছি, বা এই স্পেসিফিক বয়সের মানুষকে আমি দেখাইতে পারি, এই স্পেসিফিক জেন্ডারের মানুষকে আমি দেখাইতে পারি, এই স্পেসিফিক রিজিয়নের মানুষকে আমি দেখাইতে পারি, বা এমন মানুষকে আমি নাইকির অ্যাড দেখাইতে পারি যে মাইকেল জর্ডানের ফ্যান, কারণ আমরা জানি তার নাইকি কেনার চান্স একটু বেশি। তো এই টাইপ জিনিসপত্রগুলো, এবিলিটি টু টার্গেট, একদম পিন পয়েন্ট করে পারফেক্ট মানুষকে টার্গেট করার এবিলিটি ডিজিটাল মার্কেটিং অনেক বেশি, যেটা একটা বড় কারণ যে কারণে কোম্পানিরা আস্তে আস্তে ট্র্যাডিশনাল থেকে ডিজিটালে চলে আসছে। সেকেন্ড আরেকটা যেটা বড় কারণ সেটা হলো কস্ট এফেক্টিভনেস। দেখেন পেপারে অ্যাড বা বিলবোর্ডের অ্যাড অনেক দামি, ইভেন আজকের দিনেও অনেক বেশি দামি, এবং এটার একটা মূল কারণ হলো রিয়েল এস্টেটের স্বল্পতা। আপনি চাইলেই মহাখালীতে 500 বিলবোর্ড বসাইতে পারবেন না, জায়গাই আছে 10টা। সো যেহেতু জায়গা কম এবং যেহেতু ডিমান্ড বেশি, এই কারণে সব কোম্পানি টার্গেট করে ওই 10টা জায়গা নিতে, এবং এই কারণে দামটা বাড়ে। আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বেসিক ইকোনমিক্স থেকে এটা বুঝি। ডিজিটালের সুবিধাটা হইলো ফেসবুকের স্ক্রলের তো শেষ নাই, গুগলের অ্যাডের তো শেষ নাই, ইউটিউবে ভিডিওর তো শেষ নাই। সো কত জায়গায় আমি কত অ্যাড দিতে পারবো এটার যেহেতু শেষ নাই, সো সেম সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ইকুয়েশন যদি আপনি চিন্তা করেন, খরচও কমে আসতেছে, আমি টার্গেটও করতে পারতেছি আরো ভালো মানুষকে। এটা একটা বড় কারণ যে কারণে আরো কোম্পানি ডিজিটালে চলে আসতেছে, অর্গানিক মার্কেট, ট্র্যাডিশনাল মার্কেটিংকে অ্যাভয়েড করে। থার্ড যে আরেকটা বড় কারণ সেটা হলো মানুষের অ্যাটেনশন শিফট করা। মানুষের অ্যাটেনশন যেখানে যাবে মার্কেটিং সবসময় সেখানে যাবে, এটা মার্কেটিং এর একটা ধ্রুব সত্য ব্যাপার। মানুষ যদি কালকে হঠাৎ করে সবাই মিলে বাংলাদেশে কাবাডি দেখা শুরু করে, তাহলে পরশুদিন থেকে সব কোম্পানি ওই কাবাডির খেলাগুলো স্পন্সর করা শুরু করবে, কাবাডির জার্সি স্পন্সর করা শুরু করবে। তার কারণ মার্কেটিং এর বেসিক রুলই হইলো যেখানে অ্যাটেনশন যাবে ওখানে মার্কেটিং যাবে। আমার ভিডিওতে মানুষ স্পন্সর করে কেন? কোম্পানিরা, কারণ আমার ভিডিওতে মানুষ অ্যাটেনশন দেয়। যেহেতু মানুষ অ্যাটেনশন দেয়, ওই অ্যাটেনশনেরই একটু পার্সেন্ট একটা কোম্পানি নিতে চায় স্পন্সরশিপ স্লট নিয়ে। একইভাবে খেলার ভিডিওতে খেলা যখন হয় তখন কোম্পানিরা স্পন্সর করে, সেম, কারণ খেলায় আমরা অ্যাটেনশন দিচ্ছি। ওয়ার্ল্ড কাপের সময় স্পন্সরশিপের ফি বেড়ে যায়, কারণ ওয়ার্ল্ড কাপে অ্যাটেনশন অনেক বেশি। নর্মাল খেলায় স্পন্সরশিপ কমে আসে, কারণ নর্মাল খেলায় অত অ্যাটেনশন নাই। ডিজিটালে যেহেতু অনেক অ্যাটেনশন আসছে, মানুষ সারাদিন গুগলে, মানুষ সারাদিন ফেসবুকে, মানুষ সারাদিন ইনস্টাগ্রামে, টিকটকে, এই কারণে ডিজিটালেও কোম্পানিরা অ্যাড দেওয়া বেশি শুরু করতেছে। খুব সিম্পল ব্যাপার। স্টেপ 2 হলো এই ব্যাপারটা বোঝার চেষ্টা করা, ডিজিটাল মার্কেটিং এর ভেতরে কি কি সাব টপিক আছে বা সাব ফিল্ড আছে যেখানে আপনি আপনার নিজের ক্যারিয়ার দাঁড় করাইতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর সাব ফিল্ড বলতে আমরা যদি আবারও ট্র্যাডিশনাল মার্কেটিং এর উদাহরণ নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাব ফিল্ড কি? ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাব ফিল্ড হইল আপনি টিভি অ্যাডের বিষয়ে একজন এক্সপার্ট হইতে পারেন, আপনি কপি লেখার ব্যাপারে একজন এক্সপার্ট হইতে পারেন, আপনি বিলবোর্ড বানানোর ব্যাপারে একজন এক্সপার্ট হইতে পারেন, বিলবোর্ডের ভিতরে যে ডিজাইন হয় সেই ডিজাইনের ব্যাপারে আপনি একজন এক্সপার্ট হইতে পারেন। সো ট্র্যাডিশনাল মার্কেটিং এর যে ডিফারেন্ট পার্ট আছে, ওই ডিফারেন্ট পার্টে আলাদা আলাদা এক্সপার্ট মানুষ পাওয়া সম্ভব। ডিজিটালেও ব্যাপারটা এক্স্যাক্টলি সেম, বাট ডিজিটাল এই ব্যাপারটা আমরা দুইভাবে ডিফাইন করি। একটা হলো প্ল্যাটফর্ম ডিফারেন্স আর একটা হলো স্কিল ডিফারেন্স। প্ল্যাটফর্ম ডিফারেন্স ব্যাপারটা হলো ডিজিটাল মার্কেটিং এ আপনি যখন একজন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছেন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল দিয়ে, তখন সেই স্কিলটা অনেক ধরনের হয়, অনেক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে স্কিল পরিবর্তিত হয়। গুগল অ্যাড দেওয়া এক ধরনের ডিজিটাল মার্কেটিং। এটা কারা করে? যারা গুগলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চায়। আমি যখন লিখব ডক্টর ইন শরীয়তপুর, তখন শরীয়তপুরের কোন ডাক্তার গুগলের প্রথম পেজে আসবে ভার্সেস কোন ডাক্তার দ্বিতীয় পেজে আসবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং ইন্টারন্যাশনালি এটার উপর বিলিয়ন এক্সাম্পলটা আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য দিচ্ছি। ইন্টারন্যাশনালি এটা একটা বড় ডিল, গুগলের প্রথম পেজে কে আসবে না আসবে। ফেসবুকে আমি কোন অ্যাড দেখবো, কোন অ্যাড দেখবো না, কোন অ্যাড দেখাবো, কোন অ্যাড দেখাবো না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্কিল। যেই লোক গুগল অ্যাডে এক্সপার্ট হবে বা গুগল অর্গ্যানিকে এক্সপার্ট হবে, সেম লোকেরই ফেসবুক অ্যাড বা ফেসবুক অর্গ্যানিকে এক্সপার্ট হওয়া জরুরি না। এগুলো হলো প্ল্যাটফর্ম
ডিফারেন্স। সো আপনার কি কি প্ল্যাটফর্ম আছে এগুলো বুঝতে হবে। গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইমেল মার্কেটিং, পুশ নোটিফিকেশন, এআই, হাবি জাবি অনেক প্ল্যাটফর্ম এবং সাব প্ল্যাটফর্ম আছে ডিজিটাল মার্কেটিং এর জগতে, যেগুলো প্রত্যেকটার ব্যাপারে আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এটা হলো প্ল্যাটফর্ম স্পেশালাইজড হওয়া। এরপরে আসবে স্কিল স্পেশালাইজড হওয়া। সেটা কি জিনিস? সেটা হলো প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু স্পেসিফিক স্কিল আছে যেগুলো আপনার আয়ত্ত করতে হবে যদি আপনি ওই প্ল্যাটফর্মে কাজ করতে চান। যে ফেসবুক অ্যাড এক্সপার্ট, সে যদি ভালো কপি লিখতে না পারে, সে যদি ভালো ক্রিয়েটিভ বানাইতে না পারে, সে যদি একটা রিল কিভাবে অর্গানাইজ করতে হয় এটা না বুঝে, সে যদি একটা ভিডিওর হুক কি, মেইন পয়েন্ট কি, সিটিএ কি, এগুলো খুব ভালো মতো না বুঝে, তাহলে কিন্তু সে কখনোই ফেসবুক অ্যাডে ভালো করতে পারবে না। এটা ফেসবুক প্ল্যাটফর্মের উপরের স্কিল। আবার মনে করেন যে লোক গুগল অ্যাডে এক্সপার্ট হবে, তার খুবই ভালো কপি রাইটিং জানতে হবে, কারণ তার লেখা দিয়ে বুঝাইতে হবে মানুষকে কেন ওই অ্যাডে ক্লিক করা উচিত অন্য কোনো অ্যাডে ক্লিক না করে, বা কেন তার ওই অর্গানিক রেজাল্টে ক্লিক করা উচিত অন্য কোনো অর্গানিক রেজাল্টে ক্লিক না করে। এই জিনিসটা তার লেখা দিয়ে বোঝানো ছাড়া উপায় নেই, কারণ গুগল রেজাল্টে লেখা ছাড়া আর কিছু আসে না। ফেসবুকে যেরকম ইমেজ আসে, ভিডিও আসে, গুগল অ্যাডে খালি লেখাই আসে। সো ওইখানে লেখার স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কপি রাইটিং এর স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে কপি রাইটিং বিশাল একটা ইন্ডাস্ট্রি। সো আপনি বুঝতে পারতেছেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা স্কিল রিকোয়ারমেন্ট আছে, এবং আপনি যদি ওই প্ল্যাটফর্মে কাজ করতে চান আপনার ওই স্কিলগুলো আয়ত্ত করতে পারতে হবে। যে ইমেল মার্কেটিং এক্সপার্ট, তার খুব ভালো ইমেল সাবজেক্ট লাইন বানাইতে পারতে হবে, তার খুব ভালো ইমেল বডি বানাইতে পারতে হবে, তার খুব পারফেক্টলি এবি টেস্টিং করতে পারতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি যদি বলা শুরু করি প্ল্যাটফর্মের এবং প্ল্যাটফর্ম স্পেসিফিক স্কিলের, ওটার কোনো শেষ হবে না, বাট এই ব্যাপারগুলো আপনার পারতে হবে। এটা আমি বলবো স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3, ফরগেট ডিজিটাল, লার্ন মার্কেটিং। এই কথাটা একটু কন্ট্রোভার্সিয়াল, বাট আমার কথা যদি আপনারা শুনেন আপনাদের লাভই হবে, ক্ষতি হবে না। অনেক সময় আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং টুল ভিত্তিক, টুল ডিপেন্ডেন্ট, এই কারণে আমরা টুল শেখাকেই ডিজিটাল মার্কেটিং শেখা মনে করি। ধরেন কথার কথা, আমি মহাখালীতে একটা বিলবোর্ড বসাবো, আমি একটা মার্কেটিং কোম্পানিকে হায়ার করলাম। সেই মার্কেটিং কোম্পানির যাকে আমি হায়ার করতেছি তার সাথে আমি বসলাম, ধরুন 2টা মানুষ আমার সামনে বসে আছে, আমি তাকে বলতেছি যে আমি তোমাকে হায়ার করব কেন। সে আমাকে বলল আপনি আমাকে হায়ার করবেন কারণ আমার কাছে অনেক বড় একটা মই আছে, আমি এই মই নিয়ে একদম উপর পর্যন্ত যা খুব সুন্দর করে বিলবোর্ডটা লাগাইতে পারবো। ভার্সেস আরেকজন আপনাকে বলল আমি বিলবোর্ডটা এমন ভাবে ডিজাইন করব, বিলবোর্ডের ভিতরে এমন কথাবার্তা থাকবে যে কথাবার্তা শুনলেই মানুষের মনে হবে যে এই চানাচুরটা কিনি বা এই তেলটা কিনি। আপনি কাকে হায়ার করবেন? সেকেন্ড জনকে। প্রথম জনকে তো আপনি হায়ার করবেন না। সেম জিনিস আপনি যখন ফেসবুক অ্যাডের দুনিয়ায় নিয়ে আসবেন, আপনি ব্যাপারটা একটু চিন্তা করেন। একজন আপনাকে বলল আমি ফেসবুক অ্যাড খুব ভালো বুঝি, আমি টার্গেটিং করতে পারি, আমি ফেসবুক অ্যাড ড্যাশবোর্ড চিনি, ড্যাশবোর্ডের ভিতরে কোনটায় ক্লিক করলে ক্যাম্পেইন কি জিনিস, অ্যাড সেট কি জিনিস, অ্যাড কি জিনিস, এগুলো আমি বুঝি। এটা আপনাকে একজন বলল। আরেকজন বলল ফেসবুক অ্যাডটা আমি এমন ভাবে সাজাবো যেন এই অ্যাডটা পড়লেই আমার আপনার জিনিসটা কিনতে ইচ্ছা করে। সেকেন্ড জনকে হায়ার করার চান্স অনেক বেশি। টুল স্ট্র্যাটেজি হইলো যারা ফার্স্ট জিনিসটা পারে সেকেন্ড জিনিসটা পারে না। অনেক মানুষ আপনি দেখবেন যারা নিজেদের বলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বাট তারা আসলে টুলটা বুঝে। তারা আসলে বুঝে যে অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ডটা কি জিনিস, অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ডের ভিতরে কোনটা ক্লিক করলে কি হয়, অ্যাড সাজায় কিভাবে, ক্যাম্পেইনের ভিতরে কিভাবে অ্যাড সেট থাকে, অ্যাড সেটের ভিতরে কিভাবে অ্যাড থাকে, অ্যাডভার্টাইজমেন্ট প্লাস ক্যাম্পেইন কি কি, এই ধরনের জিনিসপত্র বেসিক্যালি সে টুলটাও বুঝে, বাট সে স্ট্র্যাটেজিটা বুঝে না, বা অ্যাকচুয়াল মার্কেটিং বুঝে না। আরেকটা উদাহরণ দিই, তাহলে আপনার একদমই বুঝতে সুবিধা হয়ে যাবে। আমাদের যখন একটা খুব সুন্দর আর্কিটেকচারাল প্রজেক্ট, মনে করেন পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা বাড়ি বানাইতে হবে আমাদের, আমরা কিন্তু যে পৃথিবীর সবচেয়ে বড় রাজমিস্ত্রি খুঁজে আনি না যে সবচেয়ে ভালো স্ক্রু ড্রাইভার চালাইতে পারে, কারণ রাজমিস্ত্রি যে সবচেয়ে ভালো স্ক্রু ড্রাইভার চালাইতে পারে সেই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে বুঝবে বাড়িটার ডিজাইন কিরকম হবে, বাড়িটার আর্কিটেকচার কিরকম হবে, বাড়িটা, কারণ ওইভাবে তখন যখন রাজমিস্ত্রিটা ওই প্ল্যান অনুযায়ী কাজ করবে তখন জিনিসটা ভালো হবে। রাজমিস্ত্রি অত ইম্পর্টেন্ট ব্যাপার না, আর্কিটেক্টটা বেশি ইম্পর্টেন্ট। একইভাবে গুগলে মেটা ডেসক্রিপশন কিভাবে লেখে বা ফেসবুকে কিভাবে এটা চাপলে ওইভাবে 18 থেকে 25 বছর বয়সীদের অ্যাড, ওই ব্যাপারটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো বোঝা আমি কি বললে বা আমি কি দেখাইলে কি হবে, আমি কি বললে, আমি কি ভিডিও দেখালে বা আমি কি ইমেজ দেখাইলে, কখন কোন সময় কোন জিনিস দেখালে, কিভাবে বললে মানুষ কনভিন্স হবে বা মানুষ কোন একটা অ্যাকশন নিতে আগ্রহী হবে। এই যে পার্ট, এটাই অ্যাকচুয়াল মার্কেটিং। বাকি সবকিছু হলো টুল, ঠিক আছে? এবং টুল অনেক মানুষই করতে পারে, অনেক মানুষ স্ক্রু ড্রাইভার ঘুরাইতে পারে, বাট টুল কিন্তু মার্কেটিং না। টুল জাস্ট মার্কেটিংকে পাওয়ারফুল করার একটা উপায় বা মার্কেটিংকে কাজ করানোর একটা উপায়। ফোর্থ, আপনি যখন মোটামুটি 2টা বা 3টা মার্কেটিং এর সাব ফিল্ডে মোটামুটি লেভেলের নলেজেবল মানুষ হয়ে যাবেন। মনে করেন মার্কেটিং এর সাব ফিল্ডে অনেক কিছু আছে, আমি পিক করলাম যে আমি ইমেল মার্কেটিং শিখবো 1, আমি ইউটিউব মার্কেটিং শিখবো 2, এবং ধরেন আমি টিকটক অ্যাডস শিখবো 3। এই 3টা আমি ঠিক করলাম আমি শিখবো। কোনো কিছু শিখে কিভাবে, এটা নিয়ে আমার খুব ডিটেল একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আমি ওই ব্যাপারগুলো শিখে ফেলবো। এই 3টা শেখার পরের স্টেপটা জরুরি। শেখার পরের স্টেপটা হলো হয় ওয়ার্ক ফর সামওয়ান ফর ফ্রি, এমন কাউকে খুঁজে বের করেন যে আপনাকে ফ্রিতে কাজ করতে দিবে, এটা একটা অপশন। সেকেন্ড অপশন হলো বিল্ড ইউর ওন প্রজেক্ট। কেউ যদি আপনাকে এমন না থাকে যে আপনাকে ফ্রিতে কাজ করার সুযোগ দিচ্ছে তার কোম্পানিতে, সেই ক্ষেত্রে আপনার নিজেরই করতে হবে, নিজেরই একটা সাইড বিজনেস দাঁড় করাইতে হবে, নিজেরই একটা সাইড প্রজেক্ট দাঁড় করাইতে হবে, এবং তারপরে আপনি যে স্কিলগুলো শিখছেন সেই স্কিলগুলো অ্যাপ্লাই
অ্যাপ্লাই করতে হবে নিজের সাইড প্রজেক্টে। এবং এতে করে যেটা হবে সেটা হলো আপনার একটা পোর্টফোলিও ক্রিয়েট হবে। আপনি মানুষকে বলতে পারবেন যে ভাই আমি যে শিখছি এটা জাস্ট আমি বলতেছি না, এই হইলো প্রমাণ যেটা দেখে আপনি বিশ্বাস করবেন আমি শিখছি। অনেক মানুষ আছে যারা বলে যে সে পারে, তাদের মনেও হয় তারা পারে, বাট তারা আসলে দেখাইতে পারে না যে তারা পারে। আপনি ওই ব্যাপারটা করবেন না, আপনি দেখাইতে যেন পারেন এইটার জন্য যতটুকু কষ্ট করা লাগে আপনি করবেন, কারণ দেখাইতে না পারলে মুখের কথার কোনো মূল্য নেই। স্টেপ নাম্বার 5, এখন আপনার দেখানোর মতো জিনিস আছে। যেহেতু এখন আপনার দেখানোর মতো জিনিস আছে, এখন আমরা চলে যাব দুইটা জায়গায়, এক ট্র্যাডিশনাল জব মার্কেটে এবং সেকেন্ড ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। ট্র্যাডিশনাল জব মার্কেট বলতে আমি মেইনলি বোঝাচ্ছি লিঙ্কডইন জবস, বিডি জবস, উই ওয়ার্ক রিমোটলি, এই সব জায়গায়। এবং বাংলাদেশিগুলাও যত আপনি অ্যাপ্লাই করবেন একই সাথে আপনি ইন্টারন্যাশনাল রিমোটগুলাও অ্যাপ্লাই করবেন, তার কারণ দুইটা সেমই, কোনো ডিফারেন্স নাই। ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল যেটা লোকেশন ডিপেন্ডেন্ট না। এমন না যে বাংলাদেশের মানুষ আমেরিকায় ডিজিটাল মার্কেটিং করতে পারবে না, এরকম না ব্যাপারটা, পুরো দুনিয়ায় আপনি কাজ করতে পারবেন। সো আমি চাই আপনি বিডি জবস টাইপ বাংলাদেশি বা লিঙ্কডইন জবস বাংলাদেশি যেসব জব পোর্টাল আছে সেগুলোতে তো আপনি চোখ রাখবেনই, একই সাথে ইন্টারন্যাশনাল যেসব রিমোট জব পোর্টাল আছে, এই মুহূর্তে আমার সব কটা মনে পড়তেছে না, বাট রিমোট ওকে একটা, উই ওয়ার্ক রিমোটলি একটা, আবি যাবি অনেক কিছু আছে, ওগুলো সব কটায় আপনি চোখ রাখবেন। কারণ আপনার এখন গোল হইলো রিমোট ওয়ার্ক খুঁজে বের করা ওই 3টা সাব ক্যাটাগরির উপরে, অথবা আপওয়ার্ক বা ফাইবারে, যে এই দুইটাই, অন্য কোনো মার্কেট প্লেস না, আপওয়ার্ক বা ফাইবারে যে ফ্রিল্যান্স কাজ জোগাড় করা। এই জিনিস আপনি করবেন 2 থেকে 5 বছর। 2 থেকে 5 বছর আমি চাই আপনি কাজ করেন, হয় ইন আ জব দেশে, অথবা ইন আ জব বিদেশে রিমোটলি, অথবা অ্যাজ আ ফ্রিল্যান্সার। 3 ভাবে যেভাবেই আপনি করেন কোনো সমস্যা নেই, 3টার মিক্স করলেও কোনো সমস্যা নেই। কাজও করি, ফ্রিল্যান্সিংও করি, যেভাবেই আপনি সাজাতে যান করেন, বাট আমি চাই আপনি অ্যাটলিস্ট 3, 4, 5 এরকম বছর কাজ করেন অন্য কারো জন্য। এবং তারপরে ফাইনালি 5 বছর পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি এতদিন ধরে যে স্কিল শিখছেন প্লাস এতদিন ধরে আপনার যে কাজের এক্সপিরিয়েন্স হয়েছে, দুইটা মিলায়ে আপনি কি বিজনেস দাঁড় করানো যায় এটা নিয়ে প্ল্যান করা শুরু করবেন। কারণ দিন শেষে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা তখনই আসবে যখন আপনি নিজের বিজনেস শুরু করবেন। যতদিন পর্যন্ত আপনি অন্যের জন্য কাজ করবেন কখনোই আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন না, সবসময় আপনার অন্য আরেকজনের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। এই 6টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে আমার ধারণা আপনি খুবই ভালো একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হয়ে নিজের ক্যারিয়ার দাঁড় করে দিতে পারবেন। কয়েকটা অ্যাডিশনাল স্টেপ আমি বলে দিই যেগুলো যদি আপনি করতে পারেন তাহলে খুবই ভালো, বাট করা জরুরি এরকম না, না করেও সম্ভব। একটা, সি ইফ ইউ ক্যান ডু আ মাস্টার্স ইন ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড যদি আপনি এমন হয়ে থাকেন যার ব্যাচেলর লেভেল এখনো শুরু হয় নাই এবং আপনার পরিকল্পনা আপনি ডিজিটাল মার্কেটিং এ মাস্টার্স করবেন, তাহলে আপনার ব্যাচেলর অবশ্যই মার্কেটিং এ হওয়া উচিত, যেটা আমার ছিল। আমার ব্যাচেলর ছিল মার্কেটিং এবং হিউম্যান রিসোর্সে, পরে আমি মাস্টার্স করেছি ডিজিটাল মার্কেটিং এ। তো এটা একটা মেজর ব্যাপার যেটা আপনাকে অন্যদের থেকে অনেক আলাদা করে দিবে। সেকেন্ড, ইংলিশ স্পিকিং ক্যাপাবিলিটি খুব বেশি ইম্পর্টেন্ট। তার কারণ আপনি যখন ইন্টারন্যাশনালি কাজ করবেন, ইংলিশ শুধু ক্লায়েন্টের কথা বুঝতে পারার জন্য না, মার্কেটিংয়ের দুনিয়ায় ইংলিশ আপনি যখন বুঝাবেন, আপনি যখন অ্যাড সাজাবেন, আপনি যখন ক্যাম্পেইন সাজাবেন, কিভাবে কথা বললে আপনার অ্যাডটা যে দেখতেছে সে পারসিউড হবে, তার ওই জিনিসটার প্রতি আগ্রহ বাড়বে, এটা বোঝার জন্য ভালো ইংলিশ জরুরি। শুধু কনভারসেশনাল ইংলিশ দিয়ে এটা করাটা কঠিন অনেক সময়, যে আই ফাইন ইউ গো, ওই টাইপ জিনিস দিয়ে এটা করা যায় না। ক্লায়েন্টের সাথে হয়তো কথাবার্তা বলা যায়, বাট অ্যাকচুয়াল মার্কেটিং করা যায় না, কারণ এটা আরও বেশি কম্পিটিটিভ। তো ইংলিশের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। থার্ড যে জিনিসটা আমি লাস্ট বলবো সেটা হলো মার্কেটিংয়ের দুনিয়ায় ভালো মার্কেটার এবং নর্মাল মার্কেটার, এটার মেইন ডিফারেন্সিয়েশনটা হইল পারসুয়েশন ভিত্তিক নলেজ কার কত বেশি এটা দিয়ে। এবং এই পারসুয়েশন ভিত্তিক নলেজ গ্যাদার করার জন্য বই পড়ার আসলে কোনো বিকল্প নাই। আমি ভাঙা রেকর্ডের মতো আমি নিজেও চাই না আপনাদের বলতে যে বই পড়েন, কারণ এগুলো আমরা সবাই জানি যে বই পড়া ভালো, বাট মার্কেটিং এর জন্য এটা স্পেশালি ইম্পর্টেন্ট বই পড়া। কারণ বই না পড়লে গল্পের স্ট্রাকচার ভালো হয় না কারো মাথার মধ্যে, এবং গল্পের স্ট্রাকচার যদি কারো মাথার মধ্যে ভালো না হয়, যদি সুন্দর করে ফ্রেম বাই ফ্রেম গল্প সাজাতে না পারে, তাহলে সেই গল্পের কনজামশনও ভালো হয় না। এবং আপনি চিন্তা করেন, আপনি একজন মার্কেটার যে কিছু একটা বলতেছেন বা কিছু একটা লিখতেছেন যা মানুষ আসলে সহজে বুঝতেই পারতেছে না, তাইলে আপনি তো আসলে মার্কেটিং বুঝেন না, তাই না? তো ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে, আমাদের অনেক কিছু পড়তে হবে। এই 6টা স্টেপ, এই 6টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে আমার ধারণা আপনি ডিজিটাল মার্কেটিং প্রফেশনে অনেক ভালো করবেন। হাবি জাবি ভিডিও যে এই যে ডিজিটাল মার্কেটার হয়ে যান, এই যে আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাই দিব ডিজিটাল মার্কেটিং, এই যে এই করবো, হ্যান করবো, ত্যান করবো, ওগুলো অ্যাভয়েড করাই ভালো। কারণ যত আজে এরা জিনিস আপনি কনজিউম করবেন, আপনার অ্যাকচুয়াল কাজ করার পোটেনশিয়াল তত কমতে থাকবে। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।